বিদ্যমান পরিস্থিতির পাশাপাশি করোনা সংক্রমণের কারণে এই খাতের সম্ভাব্য গতি প্রকৃতি এবং করণীয় নিয়ে আজকের এই ওয়েবিনার আমরা আয়োজন করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমাদের ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান। আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ জাফরউদ্দিন। আমাদের সঙ্গে তিনজন নির্ধারিত আলোচক আছেন বাংলাদেশের চামড়া শিল্পের তিনজন লিড এন্টারপ্রেনার জনাব সৈয়দ নাসিম মঞ্জুর, ম্যানেজিং ডিরেক্টর অ্যাপেক্স ফুড লিমিটেড, জনাব মহিউদ্দিন আহমেদ মাহিন, চেয়ারম্যান বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, জনাব মোহাম্মদ শাহিন আহমেদ, চেয়ারম্যান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। আমাদের আজকের এই ওয়েবিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করবেন দুজন ইকোনমিস্ট, আপনারা অনেকেই চেনেন। ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার ছিলেন। উনি কমনওয়েলথ সচিবালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের প্রধান ইকোনমিস্ট হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। উনি বর্তমানে র্যাপিডের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। আমার আরেকটি প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতি বিভাগের অধ্যাপক জনাব ডক্টর আবু ইউসুফ, উনি র্যাপিডের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন। আজকে আমাদের এই ওয়েবিনারে সভাপতিত্ব করছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সম্মানিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব সাইফ ইসলাম দিলান। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি শুরুতে এবং আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন। অতিথি বলতে যে প্রতিষ্ঠানের সহযোগিতা আজকের এই ওয়েবিনারটি অনুষ্ঠিত হচ্ছে দ্য এশিয়া ফাউন্ডেশন। আমি শুরুতে দ্য এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ জনাব কাজী ফয়সাল বিন সিরাজ। ফয়সাল ভাইকে আমি ওপেনিং ওয়েলকাম রিমার্কসের জন্য অনুরোধ করছি। ফয়সাল ভাই। থ্যাংক ইউ রাশেদ ভাই, এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আজকে এই আপনাদের ব্যস্ত সময়ের মাঝখানে এখানে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। I am actually very delighted to see Dr. Mohammad Zafaruddin with us today with his busy time, making some time for us. Zafar Bhai is a great leader. Zafar Sir is a great leader, mentor and a supervisor. I had this opportunity to work with him while I was working with BRAC, and Dr. Zafar has been instrumental in spreading some of our development interventions in countries like Myanmar and various other South Asian countries. So we are very grateful that Dr. Zafar is here with us, and it's always a delightful opportunity to hear him. আজকে আমাদের যারা discussant আছেন, they have been also our very, very valuable commentators in previous installments of events like this. Mr. Manzoor, Mr. Mahin, Mr. Shahin Ahmed, onader to I mean, their name is, you know, everyone knows about their name, everyone knows about their contribution. So আমি খুবই grateful যে তারা তাদের ব্যস্ত সময়ের মাঝখান থেকে আজকে আমাদের মাঝে আবার এই ইভেন্টে জয়েন করেছেন, এবং তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শোনার এবং অনেক কিছু শেখার আছে। এশিয়া ফাউন্ডেশন আমাদের 2012-13 সাল থেকে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি লেদার সেক্টরের সাথে ইনভলভড আছে। আমাদের ট্যানারি যে রিলোকেশন প্রজেক্ট ছিল 2012-13, সেই সময় থেকে ইনফ্যাক্ট ইনভলভ, এবং আমরা ওই অ্যাজ এ ফলো আপ টু দ্যাট ট্যানারি ওয়ার্ক দ্যাট উই হ্যাভ ডান সিন্স 2012, we wanted to be still involved in one way or another in the leather sector. And আমাদের এখন যে কারেন্ট প্রোগ্রাম আছে that is working on improving environment for work in the tannery sector, সেটাও বেসিক্যালি আমাদের ওই কমিটমেন্টারি পার্ট। আর ERF, TAF আর RAPID এর পার্টনারশিপটা অ্যাকচুয়ালি ওয়াজ এন অর্গানিক এবং খুবই ডেভেলপ হয়েছে। পার্টনারশিপটা ইজ বেসড অন সাম মিউচুয়াল ইন্টারেস্ট। বাংলাদেশের ইকোনমি আমরা জানি যে গত 10-11 বছরে অনেক অভূত উন্নতি সাধন করেছে আন্ডার দ্য কারেন্ট লিডারশিপ, এবং সেই উন্নয়নের টেকসই বা সাস্টেনেবিলিটি রাখার জন্য আমাদের সাথে আমরা মনে করি যে
Economic Reporters Forum will play a very crucial role. Economic Reporters Forum এর যদি আমরা কোনো ক্যাপাসিটি বিল্ডিং এ যদি কোনো কন্ট্রিবিউট করতে পারি, আমরা মনে করি এটা আমাদের এশিয়া ফাউন্ডেশনের জন্য একটা বিরাট বড় অর্জন। র্যাপিড এর সাথে ডক্টর ইউসুফের সাথে আমাদের আসলে অনেক বছরের কানেকশন। Dr. Yusuf has been involved with many of our project evaluation, many of our project research that guided towards developing also new intervention. Dr. Razzaque আমার ঢাকা ইউনিভার্সিটি টিচারও ছিলেন, one of the finest in this topic, এবং আমরা খুবই ফরচুনেট ওনার কাছ থেকে আজকে আসলে শুনতে পারার এই অপরচুনিটি থেকে। দিলাল ভাই এবং রাশেদ ভাইয়ের নেতৃত্বে আমরা আশা করি যে এই ধরনের আরো অনেক সেমিনার, অনেক ওয়ার্কশপ আমরা কন্টিনিউ করতে পারবো, যেখানে আমরা বোথ একটা লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো, আবার একটা ডিসকাশন থেকে কিছুটা ডায়ালগও ক্রিয়েট করে হয়তো ভবিষ্যতে পথ নির্দেশনার কাজ করতে পারবো। তো এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই হয়তো আমার মতোই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের প্রেজেন্টেশন গুলো শোনার জন্য এবং ডিসকাশনটা কি বলেন সেটা জানার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ, এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামকে স্পেশালি ধন্যবাদ এটা অ্যারেঞ্জ করার জন্য, এবং সমস্ত রিপোর্টাররা এখানে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ডিফিকাল্ট টাইমেও আপনাদের সময় ম্যানেজ করে এখানে আসতে পারছেন, ধন্যবাদ। থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ ফয়সাল ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ফয়সাল ভাই, আপনাকে আমি আরেকটি কারণে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের প্রিয় সহকর্মীরা জানেন আমাদের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের যে ইয়ারের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এবার যেটি দেওয়া হচ্ছে সেটি স্পন্সর করছে এশিয়া ফাউন্ডেশন। আমি মনে করি যে ফয়সাল ভাইয়ের ঐকান্তিক আন্তরিকতার কারণে এটি সম্ভব হয়েছে। ফয়সাল ভাইকে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা প্রবন্ধ উপস্থাপনায় চলে যাচ্ছি। আমাদের দুটি প্রবন্ধ উপস্থাপন করা হবে আজকে। প্রথম প্রবন্ধটি উপস্থাপন করবেন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান র্যাপিড এবং ডিরেক্টর পলিসি রিসার্চ ইনস্টিটিউট। রাজ্জাক ভাই প্লিজ। রাজ্জাক ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। রাশিদ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাশিদ ভাই। উইথ ইউর কাইন্ড পারমিশন, I would like to share my screen. Dr. Mohammad Jafaruddin, Honorable Secretary, Ministry of Commerce. Mr. Qazi Faisal Shiraj, Country Representative, the Asia Foundation. Our distinguished discussant, ERF President and General Secretary, and other ERF colleagues. A very good morning to all of you. The title of my presentation is The Leather Sector in the Aftermath of COVID-19. আমি স্পেশালি আপনাদেরকে বলতে চাই যে COVID-19 এর কারণে যে এমার্জিং ট্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি, যে নতুন প্রবণতা, and in that context I would also like to highlight some of the policy issues. So now, as you all know, that COVID-19 is causing some unprecedented disruptions for the global economy. আমাদের কিছু estimates আছে, these numbers are changing almost every day, but আমরা যে হিসাব করেছি তাতে দেখা যায় যে until July 2020 the COVID-19 cost the global economy by $3.8 trillion, which is about 4.3% of global GDP. আপনারা জানেন যে ওয়ার্ল্ড এক্সপোর্টস এই বছরে প্রায় $6 trillion পর্যন্ত কমবে, the World Trade Organization. Interestingly, international tourism is going to decline by up to 80% in this year. আপনারা জানেন যে ট্রাভেল এবং ট্যুরিজমের সঙ্গে লেদার গুডস এর ডিমান্ডের একটা সরাসরি সম্পর্ক আছে। I'm going to highlight that particular factor as well. And also the fact is, initially there was some projection that there is going to be a bit of an early quick recovery of the global economy. However, the problem is more recent projections seems to suggest that recovery will be actually quite a slow process. Like, if I can show you this particular chart, you see this yellow line here was the pre-COVID projected growth rate for the global economy. Now, when the COVID-19 crisis began,
then the projection was of this black line, as you can see here. But the many people were expecting a faster recovery in 2020, this green line. But right now, a number of experts, including IMF, they think that the global economic recovery process will be a slow one, and there can be a flattening of the economic growth rate for 2021. So the recovery could take much longer than as was previously expected. Now we all know leather is one of the oldest manufacturing sector Bangladesher এবং এটা একটা অন্যতম প্রধান রপ্তানি খাত বটে। আমি একটু রবিকে কাইন্ডলি রিকোয়েস্ট করব যে অন্য মাইক্রোফোনগুলো একটু মিউট করলে আমার কথা বলতে সুবিধা হয়। রবি, থ্যাংক ইউ। Now immediate short term export prospects যা আমি যেটা বলছি, like that is going to be quite challenging, as you all know, but at the same time I do think that this particular period gives us a tremendous opportunity to deal with the supply side issues that Professor Eusuf will be talking about, particularly with regard to the tannery relocation issues. Now this COVID-19 has also affected Bangladesh economy. আপনারা দেখেছেন বাজেটে নরমালি আমাদের growth rate বলা ছিল 8% হবে, that has now been sort of downgrade করা হয়েছে 5.3%. but also more interestingly আমি ইম্পর্টেন্ট আমি বলতে চাই যে মার্চ থেকে জুন পর্যন্ত আমাদের এক্সপোর্টে একটা নেগেটিভ প্রবণতা ছিল গ্রোথ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন red bars indicate the monthly negative growth rate. In fact 2019-2020 was quite an unusual year for Bangladesh exports. আমরা দেখেছি যে 12 মাসের মধ্যে 10 মাসে নেগেটিভ গ্রোথ রেট ছিল, the red bars I can say. But জুলাই এবং আগস্ট মাসে আমরা আবার পজিটিভ গ্রোথের ধারায় ফিরতে পেরেছি। But one question is whether this is going to be sustainable or not. Now I would also like to share with you what is happening in world market even prior to COVID-19. COVID-19 এর আগেও গ্লোবাল মার্কেটে কিছু ক্রাইসিস ছিল এবং মোস্টলি যে ক্রাইসিস গুলো লেদার সেক্টরকে এফেক্ট করেছিল। একটা ইস্যু ছিল যে ট্রেড ওয়ার বিটুইন ইউএস এন্ড চায়না, যেটা গ্লোবাল ট্রেডকে অনেকখানি কমিয়ে দিয়েছিল। এবং মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা জানেন যে চায়নার উপরে যে নতুন শুল্ক বসিয়েছিল তার মধ্যে লেদার সেক্টরও ইনক্লুডেড ছিল। একটা প্রশ্ন ছিল যে সেখান থেকে বাংলাদেশ বা অন্য দেশগুলো গেইন করতে পারবে কিনা, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার উপরে নতুন শুল্ক হার বসিয়েছিল। বাট আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস নাই, নাম্বার ওয়ান। বাট অলসো উইথ রিগার্ডস টু লেদার the problem was with standards and compliance. Those issues have always affected our leather exports. So এটা একটা ট্রেন্ড। দ্বিতীয় একটা ব্যাপার ছিল, from 2018 we have seen global demand for leather started falling, এবং as a result of that আমরা র মেটেরিয়াল প্রাইসেস স্পেশালি সেটার দাম কিন্তু অসম্ভব রকম ভাবে গ্লোবাল ইকোনমিতে ফল করা শুরু করেছে। আমার কাছে খুব কংক্রিট ডেটা আছে হচ্ছে ইউকে লেদার এন্ড লেদার গুডস ইন্ডাস্ট্রি, এবং ওরা বলছিল যে 2019-এ লেদারের যে র ম্যাটেরিয়ালস আছে বা পার্ট প্রসেসড লেদার বা ফিনিশড লেদার, ক্রাস্ট লেদার, সেগুলোর দাম ইউকে লেদার গুডস ইন্ডাস্ট্রি বলেছিল ফল করেছে বাই 21 to 33%। সো আপনারা দেখতে পাচ্ছেন যে বড় রকমের একটা দাম কমার প্রবণতা ছিল। and this particular global phenomena also partly explains that আমরা যে দেখেছি বাংলাদেশেও যে র হাইডস বা স্কিন, আপনারা জানেন যে গত দুটো কুরবানিদের সময় এদের দাম অনেক কম ছিল। ওয়ান পার্টিকুলার রিজন হচ্ছে যে গ্লোবাল মার্কেটের যে ট্রেন্ড সেটা। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, গ্লোবালি আমরা এখন দেখছি যে লেদার ফুটওয়ারের থেকে নন লেদার ফুটওয়ারের চাহিদা কিন্তু বেশি রেটে বেড়ে যাচ্ছে, এবং ইনফ্যাক্ট দ্যাট ইজ অলসো রিফ্লেক্ট ইন দ্য ফ্যাক্ট Bangladesh's non-leather footwear exports in 2019 was $271 million. On the other hand, the leather footwear export হচ্ছে আমাদের এখন প্রায় $600 million মতো। কাজে বাংলাদেশের জন্য নন লেদার ফুটওয়্যারের কিন্তু এক্সপোর্টস খানিকটা বেড়েছে, এটা একটা আমাদেরকে মনে রাখতে হবে। নাও এগুলো বললাম আমাদের হচ্ছে COVID-19 এর আগের প্রবণতা। নাও COVID-19 এর যে কনসিকুয়েন্স সেটা লেদার সেক্টরকে আবার নতুন ভাবে এফেক্ট করছে। আমি বলেছি আপনাদেরকে the recovery of the major economies that is going to take about 3 to 5 years time.
ইন্টারন্যাশনাল ট্রাভেল এন্ড ট্যুরিজম, যেটার সঙ্গে লেদার গুডস এর ডিমান্ডের একটা ভালো সম্পর্ক আছে, that will have a very slow recovery. আমরা জানি যে এয়ারলাইন ইন্ডাস্ট্রি তারা বলছে যে they might need at least 2 to 3 years to recover from this particular COVID-19 shocks. গ্লোবাল সার্ভে করা হয়েছে, গ্লোবাল সার্ভেতে বলা যাচ্ছে এই বছর 65% ইউরোপিয়ান এবং ইউএস হাউসহোল্ডস তারা বলেছে they are going to reduce their consumption spending on clothing and footwear, যেটা কিন্তু জেনারেলি 40% হাউসহোল্ড বলেছে তারা তাদের কনজাম্পশন রিডিউস করবে, কিন্তু যখন লেদার এবং লেদার ফুটওয়্যার বা ক্লোদিং এর কথা বলা হয়েছে তখন তারা বলেছে প্রায় 65% হাউসহোল্ড বলেছে তারা এগুলোর উপরে তাদের কনজাম্পশন স্পেন্ডিং কাট করবে, কাজে সেটা আমাদের একটা ডাউনওয়ার্ড প্রেসার তৈরি করবে। আর ওভারঅল দ্য হোল সিনারিও ইজ কোয়াইট আনসার্টেন, এন্ড হোয়েন uncertainty exists, making projections for exports is not easy. It's very difficult task. So one of the projection exercise we undertook a couple of months back, and we used a global model. আপনারা হয়তো নাম শুনে থাকবেন, GTAP model বলি আমরা, Global Trade Analysis Project Model. সেটা আমরা ব্যবহার করেছিলাম, and we tried to consider 3 scenarios for Bangladesh. One is the low shock scenario, and then we also had medium shock and high shock scenario based on many different kind of assumptions and cases. So আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আপনারা খেয়াল করেন যে যদি লো শক সিনারিও হয় দেন দ্য ব্লু বার, সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের অ্যাপারেল সেক্টরে। অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এই অ্যাপারেল সেক্টরের জন্য আমাদের শকস গুলা কম, বাট দিজ আর ইন পার্সেন্টেজ টার্মস। সো অ্যাপারেলস এর অলরেডি অনেক বড় বেজ আছে। সো লাইক ইউ নো, ইফ ইট ওয়ার $30 billion ইন্ডাস্ট্রি, সেটার উপরে 10% বা 12% শকস কিন্তু কোয়াইট হাই। অন দি আদার হ্যান্ড, যেহেতু লেদার সেক্টরের বেজ অল্প, কিন্তু লেদার সেক্টরের উপরে কিন্তু আমরা দেখছি যে গ্রোথের কিন্তু যে নেগেটিভ শকস গুলো আসবে, দে আর কিন্তু ইন পার্সেন্টেজ টার্মস দে আর রিলেটিভলি হাই। সো ইভেন সাম অফ দ্য গ্লোবাল প্রজেকশন এক্সারসাইজ এন্ড গ্লোবাল মডেলিং এক্সারসাইজ আমাদেরকে বলছে যে লেদার সেক্টর উইল বি disproportionately affected from this crisis. Interesting, আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারি that have come from the European Union import data. আপনারা যদি প্রথম চার্টটা দেখেন তাহলে এটা বলছে যে ইউরোপিয়ান ইউনিয়ন ওরা মান্থ বাই মান্থ বেসিসে যে ইম্পোর্ট করে ফ্রম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সেটা চিত্র দেখাচ্ছে। দেখেন জানুয়ারি ফেব্রুয়ারিতে মোটামুটি ঠিক আছে, লেদার সেক্টরে আমরা একটা পজিটিভ গ্রোথ দেখতে পাচ্ছি এখানে জানুয়ারি ফেব্রুয়ারিতে। দেখেন মার্চ মাসে যখন ক্রাইসিসটা শুরু হলো কোভিড-19 এর, দেন এইটা হচ্ছে আমাদের টোটাল গুডস যেটা ইউরোপিয়ান ইউনিয়ন ইম্পোর্ট করেছিল, তাদের সেই একটা ফল করেছিল জাস্ট অ্যাবাউট 10%, কিন্তু when it came to leather and leather goods সেটা কিন্তু ডিমান্ড ফল করলো বাই 20%, আপনি দেখতে পাচ্ছেন। সো অন্য গুডস এর তুলনায় লেদারের কিন্তু ইম্পোর্টস ইনটু ইউরোপিয়ান ইউনিয়ন অনেক বেশি ফল করেছিল। এটা হচ্ছে নন লেদার ফুটওয়্যার, দ্য গ্রিন বার। Again, April মাসে একই টেন্ডেন্সি ছিল, leather sector was affected more badly than the normal other sectors. May, June, the same trend. বাংলাদেশের কনটেক্সটে মোটামুটি ভাবে এই একই রকম ট্রেন্ড আমরা দেখছি যে জুন এবং জুলাই মাসে যে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ থেকে যে লেদার এবং লেদার গুডস ইম্পোর্ট করেছে সেটা হাই নেগেটিভ গ্রোথ ছিল। সো ওভারঅল আমরা ইউরোপিয়ান ইউনিয়ন ইজ ওয়ান অফ দ্য কি ইম্পোর্টার অফ লেদার গুডস, সেই মার্কেটে আমরা কিছু ডেটা আমরা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেখলাম যে প্রসপেক্টস কিন্তু বেশ চ্যালেঞ্জিং। হ্যাঁ, নাও ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ আপনারা জানেন দ্য এক্সপেকটেশন ওয়াজ দ্যাট দ্য লেদার ইন্ডাস্ট্রি উড বি এ $5 billion ইন্ডাস্ট্রি বাই 2025। সেটা এখন আসলে হওয়াটা খুব কঠিন একটা কাজ, কিন্তু ওভারঅল দ্য কন্ট্রিবিউশন অফ লেদার অ্যান্ড লেদার ফুটওয়্যার ইন জিডিপি আমরা যদি এটা এস্টিমেট করতে পারি তাহলে আপনারা দেখবেন যে এই চার্টে আমরা এখানে টোটাল ভলিউম বলছি যে ইন জিডিপি ইন ভ্যালু অ্যাডেড টার্ম সেটা হচ্ছে 170 বিলিয়ন টাকার মতো। এট দ্য শেয়ার kind of from 2015-2016 is growing and now close to 0.4% of GDP. এটা পার্টলি হচ্ছে আমাদের ডোমেস্টিক ইকোনমিতে যে লেদার সেক্টরের ডিমান্ড গ্রোথ হচ্ছে সেটার একটা রেজাল্ট। ওভারঅল এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য শেয়ার অফ লেদার এন্ড ফুটওয়্যার ইন ম্যানুফ্যাকচারিং ভ্যালু অ্যাডেড, যেটা আমরা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর ডেটা নিয়ে এস্টিমেট করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি কমলে 2015-2016 থেকে আমরা কিন্তু ডোমেস্টিক মার্কেটের গ্রোথের জন্য ম্যানুফ্যাকচারিং ভ্যালু অ্যাডেডে
লেদারের শেয়ার বাড়ছে সেটা দেখতে পাচ্ছি। এক্সপোর্টস অ্যান্ড লেদার গুডস, এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে, আপনারা মোদ্দা কথা জানেন যে between 2011-12 to 2016-17 there was a rise in leather exports from 664 million to $1.2 billion in 2016-27, বাট খেয়াল করেন তারপরে কিন্তু লেদারের এক্সপোর্টস ফল করেছে, এবং যেটা কোইনসাইড করেছিল আমাদের যে সাভারের ট্যানারি রিলোকেশনের সঙ্গে এটা ভালো কোইনসাইড করে। এই যে লেদার এক্সপোর্টস ফল করছে ইন অ্যাবসলিউট টার্মসে, it has been reflected in the share of leather goods in total export. আপনারা দেখছেন যে লেদারের শেয়ার কিন্তু টোটাল এক্সপোর্টস এর কমে 3.5% থেকে 2.37% হয়েছে এখন। আমি যদি একটু গ্লোবাল কম্পোজিশনের দিকে তাকাই, গ্লোবাল কম্পোজিশন আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে আমাদের HS41, যেটা আমরা বলি যে র লেদার বা হাইডস এবং ক্রাস্ট লেদারের সঙ্গে ইনভলভ, HS42 more finished products, and then another important item হচ্ছে আমাদের HS6403, যেটা হচ্ছে leather footwear। আপনারা যদি কম্পোজিশনটা খেয়াল করেন between 2000 and 2018, সেখানে আপনারা দেখবেন যে essentially the main growth is taking place in HS42, which is the leather and leather goods item. I'm talking about the global market here. সেটা কিন্তু দেখেন 33% থেকে বেড়ে 49% হয়েছে। Interestingly, যদি আপনারা লেদার ফুটওয়্যারের কথা চিন্তা করেন, in terms of share, that share has kind of more or less unchanged, slightly declined from 34% to 32%. আমি বলছি না যে অ্যাবসলিউট লেভেলে লেদার ফুটওয়্যারের সাপ্লাই কমেছে, সেটা না। ইন রিলেটিভ টার্মস সেটা শেয়ার কিন্তু কমেছে। বাংলাদেশে যদি লেদার এক্সপোর্ট কম্পিটিশন চিন্তা করেন, ইনিশিয়ালি ধরেন আপনি যদি আর্লি 2000s দেখেন, সেখানে কিন্তু আমরা তখন সবচেয়ে বেশি এক্সপোর্ট করতাম HS41 আইটেম। ওকে, তারপরে ওভার টাইম কিন্তু এটা কমেছে। আমরা নর্মালি সেটা এক্সপেক্ট করবো, বিকজ আমরা চাই যে HS41 কে আমাদের ইকোনমিতে ব্যবহার করা হবে, আমরা সেখান থেকে ভ্যালু অ্যাডেড আইটেমস তৈরি করবো। এবং বাংলাদেশে আপনারা দেখছেন যে ইভেন্চুয়ালি HS6403 দ্যাট বিকেম দ্য মেজর এক্সপোর্ট আইটেম, যদি আপনারা এই চার্টে যদি খেয়াল করে থাকেন। সো কম্পোজিশন হ্যাজ চেঞ্জ এবং বাংলাদেশ মোটামুটি লেদার ফুটওয়্যারের দিকে গিয়েছে। আমি কুইকলি আর দুটো ইস্যু বলতে চাই যে লেদার গুডস সেক্টরের যে সমস্যা, একটা হচ্ছে কোভিড-19, বাট কোভিড-19 এর আগেও কিছু সমস্যা ছিল যেটাকে আমরা বলছি লং স্ট্যান্ডিং চ্যালেঞ্জেস, এবং এটার মধ্যে ট্যানারি ইস্যু আছে, দেন LWG অ্যাক্রেডিটেশনের ব্যাপার আছে, এগুলো প্রফেসর ইউসুফ সাহেব বলবে, কাজে আমি সেদিকে যেতে যাচ্ছি না। আর অন্যান্য ট্র্যাডিশনাল ফ্যাক্টরস এর মধ্যে আমরা জানি যে সাপ্লাই সাইড ম্যানেজমেন্টের ব্যাপার আছে, স্কিল ওয়ার্কফোর্সের ব্যাপার, এবং FDI আমাদের আরো বেশি আনতে পারলে ভালো হতো। বাট আমি আমার যে লাস্ট হয়তো 3-4 মিনিটস এর মধ্যে আমি দুটো ইস্যু পার্টিকুলারলি হাইলাইট করতে চাই, যেহেতু এখানে আমাদের এন্টারপ্রেনার্স আছেন, আমাদের সিনিয়র পলিসি মেকার্স আছেন, তাদের সঙ্গে শেয়ার করতে চাই দুটো ইস্যু। সেটা হচ্ছে এমার্জিং ইস্যুজ এর মধ্যে আমি মনে করি যে বাংলাদেশের ইকোনমিতে আমরা we're seeing kind of changing market dynamics, এবং যেখানে কিন্তু ডোমেস্টিক মার্কেট সেলস এবং এক্সপোর্টস এই দুটোর একটা ইস্যু থেকে যাচ্ছে। আর আমি একটু LDC গ্রাজুয়েশন নিয়ে হাইলাইট করতে চাই। সো ফার্স্ট ওয়ান ইস্যু ইজ many economists are now thinking that there has been the reduced relative profitability of exports, in the sense export করলে যেরকম প্রফিটেবিলিটি আছে, ডোমেস্টিক মার্কেটের যে ডোমেস্টিক সেলস সেটার প্রফিটেবিলিটি হয়তো রিলেটিভলি হাই হয়ে যাচ্ছে। কাজে একজন ইনভেস্টর যদি চিন্তা করেন যে কোন মার্কেটে যে ইনভেস্ট করবেন, more likely he is going to pick up the domestic market. Particularly domestic market is expanding rapidly, আপনারা জানেন। আপনি যদি গ্লোবাল প্রোডাকশন অফ অল ফুটওয়্যার চিন্তা করেন, it was 24.3 billion pairs in 2019, এবং এর মধ্যে ইন্ডিয়ার শেয়ার ছিল প্রায় 12%, কিন্তু এই 12% এর মধ্যে ইন্ডিয়া 95% ব্যবহার করেছে তার ডোমেস্টিক মার্কেটকে ফিড করার জন্য। বাংলাদেশের কনটেক্সটে আমরা যে ডেটা দেখছি সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে সব রকমের ফুটওয়্যার মিলিয়ে, লেদার নন লেদার সবকিছু মিলিয়ে প্রায় 380 মিলিয়ন পেয়ার্স অফ শুজ বাংলাদেশ তৈরি করে 8th পজিশন ইন দ্য গ্লোবাল ফুটওয়্যার মার্কেট। এবং উইথ রাইজিং জিডিপি এই ভ্যালু অফ দ্য ডোমেস্টিক মার্কেট কিন্তু অনেক বেশি বড় হচ্ছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ডোমেস্টিক মার্কেট কিন্তু ইজ অলসো প্রোটেক্টেড বাই হাই ট্যারিফস।
আপনারা যদি টোটাল ট্যারিফ প্রোটেকশন চিন্তা করেন, যদি আপনারা এই টেবিলে দেখেন টোটাল ট্যারিফ প্রোটেকশন ফর 6403 যেটা হচ্ছে লেদার ফুটওয়্যার, এই সবগুলা যদি আপনারা ট্যারিফ যোগ করে আমরা, তাহলে আমরা এস্টিমেট করে দেখেছি যে ডোমেস্টিক মার্কেটে এই ট্যারিফের ইনসিডেন্স হয় কিন্তু 100%-এর উপরে। তো তার মানে এটা কিন্তু কন্ট্রিবিউট করে ডোমেস্টিক মার্কেটে লেদারের কিন্তু দাম বাড়িয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, লেদার প্রোডাক্টসের দাম। অন দি আদার হ্যান্ড যারা এক্সপোর্টস করেন তাদের জন্য কিন্তু আসলে বেশি সুযোগ সুবিধা নাই। আমরা এক্সপোর্ট ইনসেন্টিভস দিই, ক্যাশ অ্যাসিস্ট্যান্স 7.5% to 15% অনলি, এবং এটাও এলডিসি গ্রাজুয়েশনের পরে থাকবে না। যারা এক্সপোর্ট করেন তাদের আর একটা প্রবলেম হচ্ছে ট্রেড কস্ট আর হাই, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা জানেন যে এক্সপোর্ট করতে হলে দ্য কস্ট অফ কমপ্লাইং উইথ দ্য স্ট্যান্ডার্ডস আর অলসো ভেরি হাই। কাজে এই সবগুলা ফ্যাক্টর যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখব যে ইন টার্মস অফ প্রফিটেবিলিটি অফ ডোমেস্টিক সেলস এটা কিন্তু অনেক বেশি। এটা খারাপ কিছু না, ডোমেস্টিক মার্কেটের শেয়ার আমরা রাখতে চাই, বাট আমাদের যদি অবজেক্টিভ হয় যে লেদার থেকে আমরা এক্সপোর্টস করবো, ওভার টাইম এক্সপোর্টস বাড়বে, তাহলে one important policy question that we need to find out or the answer to is how to improve the incentive structure so investment can go to the export production. এটা আমাদের জন্য একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন হয়ে যাচ্ছে আমাদের সবার জন্য। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, দেখেন যদি ডোমেস্টিক ডিমান্ড খুব স্ট্রং হয় তাহলে কিন্তু অনেক সময় এটা হয় যে রপ্তানিকে তখন কিন্তু ডোমেস্টিক প্রোডাকশন রিপ্লেস করতে পারে। একটা ভালো এক্সাম্পল হতে পারে যেমন মনে করেন যে আমরা যে চা কথা বলি, প্রোডাকশন অফ টি, এটা যদি আপনারা দেখেন চায়ের প্রোডাকশন বাংলাদেশে হ্যাঁ খুব বেশি আকারে না বাড়লেও কিন্তু আমরা দেখেছি যে ওভার টাইম এটা বেড়েছে। অন দি আদার হ্যান্ড ডোমেস্টিক ডিমান্ড এত বেশি বাড়ার জন্য এক্সপোর্ট অফ টি যেটা আমরা জানি এটা কিন্তু দেখেন এটা কিন্তু অনেক রেটে ফল করেছে ওভার দ্য পাস্ট কাপল অফ ডেকেডস। কাজে একটা জিনিস আমার কাছে একটু কনসার্নিং যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে ওভার টাইম লেদার সেক্টরের অবস্থা কি হবে, বিকজ লেদার সেক্টরে কিন্তু একটা স্ট্রং ডোমেস্টিক মার্কেট এক্সিস্ট করে। আমি ফাইনালি দুটো স্লাইড আপনাদের সঙ্গে এলডিসি গ্রাজুয়েশনের পরে মার্কেট অ্যাক্সেসের কি অবস্থা হবে সেটা বলতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশ নেক্সট ইয়ার কোয়ালিফাই করবে অলমোস্ট সাডেনলি, যে এবং যদি হয় বাই 2024 আমাদের এলডিসি গ্রাজুয়েশন হওয়ার কথা। এলডিসি গ্রাজুয়েশন হলে আমরা যেসব মার্কেট অ্যাক্সেস সুবিধা পাই সেগুলো অনেকগুলো চলে যাবে। ওয়ান পার্টিকুলার সেগমেন্ট অফ লেদার গুডস যদি আমি চিন্তা করি HS42, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মেজর মার্কেটস হচ্ছে ইউএসএ, এন্ড দেন জাপান, বেলজিয়াম আছে, জার্মানি আছে, ইউরোপিয়ান ইউনিয়নেরা। আমাদের এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাওয়া মানে হচ্ছে অস্ট্রেলিয়ান মার্কেটে চিন্তা করেন আমরা এখন জিরো ট্যারিফ পাই, সেটা কিন্তু ইমিডিয়েটলি বেড়ে প্রায় 4% পয়েন্টস পর্যন্ত কিন্তু বাড়তে পারে। যদি আপনি ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেট দেখেন এখন আমরা জিরো ট্যারিফ পাই, এটার পরে ট্যারিফ সামান্য বাড়বে, ইউরোপিয়ান ইউনিয়নে এই ট্যারিফটা বেড়ে 3.8 থেকে 6.5% পর্যন্ত হতে পারে। জাপানের ক্ষেত্রে ট্যারিফ হাইকসটা একটু বেশি হবে, এখন আমরা 0% হচ্ছে পাই HS41 এর জন্য, এবং 4% ট্যারিফ লাগে আমাদের লেদার প্রোডাক্টস এর জন্য, সেটা বেড়ে কিন্তু অলমোস্ট 10% হবে। অর্থাৎ আমরা দেখবো যে 6 to 10% পয়েন্টস ট্যারিফ হাইক হবে জাপানিজ মার্কেটে। সো এটা একটু আমাদের মনে রাখতে হবে যে এলডিসি গ্রাজুয়েশনের পরে ট্যারিফ হাইকস এর ব্যাপার আছে। আমরা যদি একইভাবে 6403 কথা চিন্তা করি লেদার ফুটওয়্যার, সেটার ট্যারিফ হাইকস কিন্তু বাড়বে। যেমন এখানে যদি আপনি দেখেন যে ইউরোপিয়ান ইউনিয়নে এখন আমাদেরকে জিরো ট্যারিফ দিতে হয়, যদি আপনি খেয়াল করেন সেটা ইমিডিয়েটলি বেড়ে 4.25% হবে, এবং জাপানে সেটা আমাদের এখন জিরো ট্যারিফ পাই, এলডিসি গ্রাজুয়েট হয়ে গেলে আমাদের কিন্তু ট্যারিফ বেড়ে 25% পর্যন্ত কিন্তু হতে পারে কয়েকটা আইটেমে। সুতরাং এলডিসি গ্রাজুয়েশনের একটা ইমপ্লিকেশন আছে ট্যারিফ হাইকস এর উপর। আমি শেষ করতে চাই 5টা মেজর রেকমেন্ডেশন দিয়ে, তার মধ্যে দুটো জিনিস আমি প্রফেসর ইউসুফ উনি এক্সপ্লেন করবেন আপনাদের, সেটা হচ্ছে মোর ট্যানার এস্টেটে কি হচ্ছে সেই ব্যাপারে কিছুটা বলা। কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশে একটা লেদার সেক্টর স্পেসিফিক রিয়েলিস্টিক এন্ড মডার্ন পলিসি ফ্রেমওয়ার্ক দরকার। এই পলিসি ফ্রেমওয়ার্কের আওতায় আমাদের সবগুলো প্রবলেম আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, সেখানে লং স্ট্যান্ডিং চ্যালেঞ্জেস থাকবে, এমার্জিং চ্যালেঞ্জ থাকবে। আমি মনে করি যে রিলেটিভ প্রফিটেবিলিটি অফ লেদার গুডস ফর ডোমেস্টিক ইকোনমি ঠিক আছে, কিন্তু এর সঙ্গে আমরা এক্সপোর্ট সেক্টরে ইনসেন্টিভ কে কিভাবে যুক্ত করবো সেটা একটা ব্যাপার। কারণ স্পেশালি এলডিসি গ্রাজুয়েশনের পরে কিন্তু আমাদের এই যে ক্যাশ অ্যাসিস্ট্যান্স আমরা দিচ্ছি সেটাও কিন্তু থাকবে না, এবং তার মানে হচ্ছে এলডিসি গ্রাজুয়েশনের ইমপ্লিকেশন একটু ভালো মতো বোঝা দরকার। আর সবচেয়ে বড় কথা, লেদার সেক্টরের মতো সেক্টর থেকে যদি আমরা এক্সপোর্ট বাড়াতে চাই তাহলে
ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লেড যে সাপ্লাই চেইন ইন্টিগ্রেশন যেটা আমরা ভিয়েতনামের জন্য এখন দেখছি, সেই টাইপের কিন্তু আমাদের একটা মেকানিজম ডেভেলপ করতে হবে যেখানে আমরা আরো বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারবো। আমার কাছে মনে হয় যে আমি এখানে শেষ করি এবং আমি প্রফেসর ইউসুফ সাহেব, আমি শিওর উনি অন্য ইস্যুস গুলাকে এলাবোরেট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। থ্যাংক ইউ, রাজ্জাক ভাই। এ পর্যায়ে প্রবন্ধ উপস্থাপন করবেন র্যাপিডের এক্সিকিউটিভ ডিরেক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতি বিভাগের অধ্যাপক জনাব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। ইউসুফ ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর রাজ্জাক, চমৎকার উপস্থাপনার জন্য। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা এবং অন্যান্য যারা ডিসকাসেন্ট আছেন সবাইকে শুভেচ্ছা। অত্যন্ত চমৎকার, উনি গ্লোবাল এবং ডোমেস্টিক যে প্রসপেক্টটা লেদার সেক্টরে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছেন। আমি একটু রিলোকেশন প্লাস হচ্ছে আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। অলরেডি আমরা জানি যে আমাদের লেদার সেক্টর যে ট্যানারি যে হাজারিবাগে ছিল সেটা রিলোকেট হয়েছে। 123টার মতো ফ্যাক্টরি তারা অপারেশনের মধ্যে আছে। এখানে আপনারা জানেন যে একটি মেজর কনসার্ন হচ্ছে সিইটিপি নিয়ে, সেটাকে কিভাবে ফাংশনিং করা যায়। তবে এর যে ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে 30,000 কিউবিক মিটার, যেটা কিন্তু আমরা হয়তো পিক সিজন যেটা আছে, পার্টিকুলারলি ঈদুল আজহাকে ঘিরে যে কয়েক মাস আছে তখন কিন্তু পিক সিজনে এটা ঠিক ওভারফ্লো হয়। তো এটাকে একটু আমাদেরকে চিন্তা করতে হবে যে ক্যাপাসিটি, এক্সিস্টিং ক্যাপাসিটি বাড়ানো, অথবা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে বড় দুটো ফ্যাক্টরিকে যেটা পার্সোনাল ইটিপি করার, তো সেটি আমি মনে করি যদি এটা কোনো কন্ট্রাডিক্ট করছে না, অর্থাৎ এটা কো এক্সিস্ট করতে পারে এবং সেন্ট্রাল যে সিইটিপি কে ব্যত্যয় না ঘটিয়ে যদি ওনারা ইটিপি করেন বা আরো কেউ করতে চান, তাহলে সেটা আমার মনে হয় তারা যদি কস্ট শেয়ার করে সব জায়গায় যদি কোনো ধরনের অসুবিধা না হয়, তাহলে আমাদের ক্যাপাসিটি প্রবলেমটা হয়তো সলভ হবে। আরেকটি যেটা আমরা বিভিন্ন রিপোর্টে দেখতে পাই যে সিইটিপি তার যে ইজ নট রানিং এট ইটস ফুলেস্ট এফিসিয়েন্সি, যেটাকে আমরা এফিশিয়েন্ট অপারেশনের কথা বলছি, এবং সেই জায়গাটা আমরা জানি যে উপদেষ্টা মহোদয়ও উদ্যোগ গ্রহণ করেছেন। সরকার অত্যন্ত আন্তরিক, এলডব্লিউজি অডিটর এসছেন, তারা যে রিকমেন্ডেশন গুলো নিয়েছেন সেই রিকমেন্ডেশন গুলো যদি ফলো আপ করা হয় এবং বাস্তবায়ন করা হয়, তাহলে এই প্রবলেমটা আশা করি আমাদের থাকবে না। কিন্তু তারপরেও একটা সেন্ট্রাল ইটিপিতে যে জিনিসগুলো থাকা দরকার, একটা ফুল প্লেজেড ল্যাবরেটরি থাকা দরকার, কম্পিটেন্ট পার্সন দরকার, যে ট্রেন কম্পিটেন্ট পার্সন, অথবা নো অ্যারেঞ্জমেন্ট মেড ফর সেপারেশন অফ হ্যাজার্ড এন্ড ওয়েস্ট, অর্থাৎ যেই দুর্বলতাগুলো আছে সেটাকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি, এবং একটা এক্সটার্নাল সার্টিফিকেশন, যখন একজন বায়ার ইন্টারন্যাশনাল মার্কেটে, ওনারা কিন্তু আমাদের কথার চেয়েও বিশ্বাস করবে যে থার্ড পার্টি অথরিটি আমাদের সম্পর্কে এটার কি ইভ্যালুয়েট করছে, কি অ্যাসেসমেন্ট দিচ্ছে। তো সেই জায়গাটা আমাদের, এবং এটা কিন্তু ওয়ান টাইম না, সেটাকে রেগুলার এক্সারসাইজের মধ্যে নিয়ে আসা এবং পিরিয়ডিক্যাল যে রিঅ্যাসেসমেন্ট সেটার মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই সমস্যাগুলো দূর হবে। প্লাস হচ্ছে আমাদের যে নো ক্যালিব্রেশন ডেটা অ্যাভেলেবল ফর মেজারিং এন্ড টেস্ট ইকুইপমেন্ট, সেই জায়গাটাও কিন্তু আমাদের রেগুলারলি আপডেট করার বিষয় আছে। আরেকটি বিষয় হচ্ছে যে নো প্রপার সিকিউর ল্যান্ডফিল ফর হ্যাজার্ড ওয়েস্ট, এই জায়গাটা যাতে এনভায়রনমেন্টের ক্ষতি না করে, সেই জায়গাটা আমাদের একটু চিন্তা করতে হবে যে কিভাবে পরিবেশকে রক্ষা করে, আমরা যেটাকে বলছি গ্রিনিং, আমরা যেটাকে বলছি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, তো সেইটা আমরা থিওরিটিক্যাল চেয়েও আমরা বাস্তবে বিশ্বাসী। আমি নিজের চোখে দেখতে চাই, নিজে ফিল করতে চাই যে সার্টিফিকেশন তো থাকবেই, প্লাস একজন গেলে যাতে বুঝতে পারে যে না আসলে যে পরিবেশটা, সেই রিয়েলাইজেশনটা, সেই দেখাটা, সেই বাস্তবতাটা আমরা সেটা দেখতে চাই। তো সেখানে আমাদের যে সিইটিপির ব্যাপারগুলো আমরা বললাম, এবং আপনারা জানেন যে এলডব্লিউজি যে প্রোটোকল আছে সেটি খুবই ডাইনামিক, এবং তার যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আপনার যে কনস্ট্যান্টলি রিভিশন হতে থাকে, এবং সেখানে আমরা কিভাবে তার সার্টিফিকেশনটা পেতে পারি, শুধুমাত্র সিইটিপি না, পুরো ইন্ডাস্ট্রিটা যাতে সার্টিফিকেশনটা পেতে পারি যে 1355 যে স্কোর আছে এখানে আমাদের কোথায় কোন কম্পোনেন্ট, কোথায় কি লাগবে, কার কি রেসপন্সিবিলিটি, সেইটার আমার মনে হয় একটা অ্যাকশন প্ল্যান দরকার। সেটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা যদি সিলভার এবং গোল্ড স্ট্যান্ডার্ড এলডব্লিউজি যদি আমরা সিইটিপির কোয়ালিটি এনশিওর করতে পারি, সেটা আমাদের বায়ার, আমরা যে ইনভেস্টমেন্ট সেই জায়গাগুলো আমরা এখানে এনশিওর করতে পারবো।
আপনারা জানেন যে বাংলাদেশে শুধুমাত্র 3টা এলডব্লিউজি স্ট্যান্ডার্ড ট্যানারিজ আছে, যেখানে ইন্ডিয়াতে আছে 100টা, ভিয়েতনামে আছে 14টা। তাহলে এই জায়গাটা আমাদের খুব সিরিয়াসলি দেখতে হবে এবং শুধু দেখা এবং বাস্তবে যে অ্যাকশন নেওয়া সেটি করতে হবে। আর ভিয়েতনামের এক্সাম্পল প্রায় আমরা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি যে তাদের কোনো ডোমেস্টিক সোর্স অফ র মেটেরিয়ালস নাই, তারপরেও তারা এলডব্লিউজি সার্টিফিকেশন থেকে আরম্ভ করে রিনাউন্ড ব্র্যান্ডস বা অন্য যাদেরকে অ্যাট্রাক্ট করার মধ্যে যে এনাবলিং এনভায়রনমেন্ট তারা কিন্তু সেটা এনশিওর করছে। 1990 সালের দিকে বাংলাদেশ এবং ভিয়েতনাম আমরা কিন্তু $150 মিলিয়ন মতো এক্সপোর্ট করতাম। আজকে ভিয়েতনাম 20 বিলিয়নের বেশি এক্সপোর্ট করে, আর আমরা এখনো 1 বিলিয়ন করতে পারছি না। তাহলে এখানে কোথায় কি সমস্যা আছে, এই বেস্ট প্র্যাকটিসটা আমরা দেখতে পারি, তো সেই জায়গাটা আমাদের একটু চিন্তা করতে হবে। যে আমাদের যে ওয়ার্কারদের যে বিষয়গুলো, এই শুরুতে কিন্তু এটি ওইভাবে ইন্টিগ্রেটেডলি ভাবা হয়নি। এখন ওয়ার্কারদের যে অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, মেডিকেল ফ্যাসিলিটিস, আমরা শুনে আসছি যে আরো 200 একর জায়গা অধিগ্রহণ করা হবে, কিন্তু এটা অনেক অনেক সময়ের ব্যাপার। তারপরেও এটাকে কিভাবে সমাধান করা যায় ওয়ার্কার্সদের বিষয়গুলো, সেই জায়গাগুলো আমাদের একটু চিন্তা করতে হবে যে কিভাবে আমরা সেটা করতে পারি, যাতে ইন্টিগ্রেটেড ওয়েতে তারাও যাতে কন্ট্রিবিউট করতে পারে এবং তাদের যে বিষয়গুলো আছে সেটা করতে পারে। আরেকটি হলো যে আমি অর্থনীতি ছাত্র হিসেবে আমরা জানি যে আমাদের একটা বিরাট কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে কিন্তু এই লেদার সেক্টরকে ঘিরে। আপনারা জানেন 85% র মেটেরিয়ালস আমরা ডোমেস্টিক মার্কেট থেকে আমরা নিতে পারছি, কিন্তু তারপরেও আমাদের যে হাইলি পপুলাস কান্ট্রি, সেটাও আমাদের একটা ডোমেস্টিক হিউজ ডিমান্ড আছে, যেটা ডক্টর রাজ্জাক বলেছে। আমরা কিছু ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছি বিভিন্ন জায়গায়, শুধুমাত্র ইউ না, জাপান, ইন্ডিয়া, চায়না, অস্ট্রেলিয়াতে পাচ্ছি। আমাদের একটা যেটাকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলছি, সেখানে আমাদের কিন্তু কম্পিটিটিভ এবং যাদেরকে ইজি টু ট্রেন করা যায় ইয়াং ওয়ার্কফোর্স আমরা বাইরে থেকে নিয়ে আসতে হবে না, যেটা মিড লেভেলে অনেক বাইরের লোকজন কাজ করে, আমরা কিন্তু তাদেরকে চাইলে ট্রেন আপ করতে পারি। তো সেখানে আমাদের যে জিনিসগুলো দরকার, সেন্টার অফ এক্সেলেন্স করা দরকার, প্লাস হচ্ছে আমাদের যে ইনস্টিটিউশনাল যে ক্যাপাসিটি, সেই জায়গাটাকে আমরা কিভাবে যে তাদেরকে কিভাবে প্র্যাকটিক্যাল নলেজটা দিতে পারি, যে শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ না, সেটাও কিন্তু করতে পারি, এবং জব ক্রিয়েশনেরও হিউজ স্কোপ আছে। তো সেই জায়গাটা আমাদের একটু চিন্তা করতে হবে। আমরা কয়েকটা রিকমেন্ডেশন স্পেসিফিক করতে চাই এই রিলেটেড। অলরেডি এলডব্লিউজি স্ট্যান্ডার্ড যেটা সিইটিপির কথা বলা হয়েছে, যেটাকে আমরা ফাংশনাল এন্ড ইন্টারন্যাশনালি অ্যাক্রেডিটেড, সেইটা আমাদের করতে হবে। আমাদের একটা 5-year প্ল্যান করতে হবে যে রিভাইভ লেদার সেক্টরকে এবং অ্যাটেইন লেদার সার্টিফিকেশন, এলডব্লিউজি সার্টিফিকেশন, এবং আমরা যে ইমেজটা, সেই ইমেজটা যাতে আমরা ইন্টারন্যাশনালি পেতে পারি, সেই জায়গাটা আমাদের একটু চিন্তা করতে হবে। আমি ছোট্ট করে একটু অনুরোধ করতে চাই, যেহেতু উপদেষ্টা মহোদয় আছেন, সেটি হচ্ছে আপনারা জানেন যে চা নিয়ে যেমন চা বোর্ড আছে, পাটের জন্য আলাদা কর্তৃপক্ষ আছে, আমাদের চামড়া নিয়ে কিন্তু সেরকম কিছু নাই। হয়তো এরকম কিছু করা যায় কিনা, ব্যবসার আন্ডারে হোক, এরকম ব্যবসার মতো করে হোক, অথবা প্রাইম মিনিস্টারের অফিসের আন্ডারে, এই চামড়ার যেহেতু আমাদের একটা বিশাল কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে অনেক দিক থেকে, এইটাকে নিয়ে স্পেসিফিক কাজ করার জন্য একটা শুধুমাত্র একটা উইং খোলা না, একটা ফাংশনাল উইং করা, যেটা যারা বাস্তবতার আলোকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে, এইটাতে আমরা যে বলছি যে $5 বিলিয়ন আমাদের এক্সপোর্ট টার্গেট ছিল, সেটা এখন $3 বিলিয়ন আসছে বাই 2021। অর্থাৎ এটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইটার জন্য একটা স্পেশাল একটা অথরিটি করা যায় কিনা, সেটা আমরা দেখতে পারি। আরেকটা বিষয় এই মুহূর্তে আমি মনে করি একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে কোম্পানিটা ফর্ম করা হয়েছে, যখন এই আমাদের যে এক্সিস্টিং কন্ট্রাক্টর যখন চলে যাবে, তাহলে আমাদের সেই প্রিপারেশনটা আছে কিনা, এইটা খুব বড় বিষয়। আমাদের যে টেকনিক্যাল এক্সপার্টিস, আমাদের প্রিপারেশন, এই প্রিপারেশনটা আমাদের কিন্তু দরকার। ওনারা যখন চলে যাবে, এই কোম্পানিকে আমাদের ভালো করে একটু চিন্তা করতে হবে, এক্সপার্টিস করতে হবে, যেখানে আমাদের হিউম্যান রিসোর্স দরকার, আমাদের যেখানে আপনার অভিজ্ঞ লোক দরকার, ট্রেইন পারসন দরকার, সেই জায়গাটা আমাদের একটু চিন্তা করে অ্যাকশন প্ল্যান করা এবং স্টেক হোল্ডার্স অ্যানালিসিস করা, ম্যাপিং এক্সারসাইজ করা, যে কার কি রোল থাকবে, ফ্যাক্টরি ওনারদের কি রোল থাকবে, যারা অথরিটি তাদের কি রোল থাকবে, সেইটা যদি ম্যাপিং করতে পারি, না হলে কিন্তু আমরা একটা অনেক বড় বিপদে পড়ে যাব ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সিস্টিং কন্ট্রাক্টর। আমরা জানি কন্ট্রাক্টর নিয়ে অনেক ধরনের সমস্যা আছে, তারপরেও তাদের এইটা উত্তরণ করতে গিয়ে সেটা যাতে আমরা এই যে হ্যান্ড ওভারটা যাতে
ভালোভাবে হয় সেই জায়গাটা কিন্তু আমাদের একটু ভালোভাবে চিন্তা করতে হবে। আরেকটি হচ্ছে যে আমাদের যে পলিসি সাপোর্ট যে লেদার সেক্টরে আমরা দেখি এনবিআর বিভিন্ন সার্কুলারের মাধ্যমে অনেক বেনিফিট দিয়ে থাকে, এটা যদি কন্টিনিউটি থাকে যে ফর 5 ইয়ার্স তাহলে কিন্তু ফ্যাক্টরি ওনার্সরা কিন্তু একটা নিশ্চিত থাকতে পারে যে এই পলিসি সাপোর্টটা আমি 5 বছরের জন্য পাবো। এবং ইকুয়াল ট্রিটমেন্ট যেটা রেডিমেড গার্মেন্টস পাচ্ছে বা অন্যান্য এক্সপোর্ট ইন্ডাস্ট্রি পাচ্ছে, যে ইকুয়াল ট্রিটমেন্টটা যাতে হয় সেটি আমরা চাইবো। আর ডক্টর রাজ্জাক যেটা বলেছেন টার্গেটেড পলিসি টু অ্যাট্রাক্ট এফডিআই, যেটা হয়তো ভিয়েতনাম পাচ্ছে, যেটা হয়তো আমাদের চায়নার রিলোকেট করছে অনেক ফ্যাক্টরি, তো সেই সুযোগটা আমরা কিভাবে নিতে পারছি যে অ্যাট্রাক্টস রিনাউন্ড গ্লোবাল ব্র্যান্ডস। আমরা জানি যে অনেক কোম্পানি আমাদের এখানে কেউ কেউ আসার চেষ্টা করেছেন, আবার তারা কিন্তু চলেও গেছেন, অনেকে আসতেও চায়। তাহলে কিভাবে তারা আসতে চায়, তাদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করা যায় সেই জিনিসটা আমাদের একটু চিন্তা করতে হবে। আরেকটা হচ্ছে যে অ্যাক্সেস টু ফাইন্যান্স, যেটা এটাকেও একটু চিন্তা করতে হবে যে আমরা চাই যে যারা ডিফল্টার তাদেরকে না, কিন্তু যারা ভালো কোম্পানি তারা যাতে ফাইন্যান্সটা পেতে পারে, তারা যাতে ভালো বিজনেস করতে পারে, যেহেতু রিলোকেশন হয়েছে অনেক ইনভেস্টমেন্ট করেছে, তারা যাতে সাবসিডাইজ রেট অফ ইন্টারেস্টে একটা অ্যাক্সেস টু ফাইন্যান্স পেতে পারে, যেভাবে তাদের ব্যবসাটা চালিয়ে যেতে পারে সেরকম করতে পারে। এবং অবশ্যই পারফরমেন্স বেসড ইনসেন্টিভ স্ট্রাকচার যদি চালু করা যায় সেটি আমরা নজর দেওয়ার জন্য বলছি। আরেকটা হচ্ছে যারা ভালো করবে তাদের জন্য ইনসেন্টিভ স্ট্রাকচার ফর এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, এবং যারা নন কমপ্লায়েন্স হবে তাদের জন্য আবার পেনাল্টির ব্যবস্থাও করতে পারে, সেক্ষেত্রে জিরো টলারেন্স ফর নন কমপ্লায়েন্স সেটি আমরা দেখতে পারি। ট্রেনারি ওয়ার্কারদের বিষয়গুলো অলরেডি আমরা বলেছি। আরেকটি যেটা আমরা বলছি যে গভর্নমেন্টের যে ইনস্টিটিউশন গুলো আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি আছে, তাদের হয়তো থিওরিটিক্যাল নলেজ আছে, তাদের প্র্যাকটিক্যাল নলেজটা কিভাবে বাড়ানো যায়, সেটাকে কিভাবে সেন্টার অফ এক্সিলেন্স করা যায়, তাদের সাথে ফ্যাক্টরির লিঙ্কেজটা কিভাবে করা যায় সেটা কিন্তু আমরা দেখতে পারি। লাগলে আমরা যে বেস্ট প্র্যাকটিস আছে ইন্ডিয়া, ভিয়েতনাম, তাদের সাথে আমরা নলেজটা অ্যাডাপ্ট করতে পারি। প্লাস হচ্ছে আমরা একটা কোলাবোরেশনও করতে পারি, যেটা সেন্ট্রাল ইনস্টিটিউট যেটা ইন্ডিয়াতে আছে সিএলআরআই, তাদের সাথে কোলাবোরেট করতে পারি। এবং শেষে আমি যেটা একটা বলতে চাই সেটি হচ্ছে প্রত্যেক বছর চামড়া নিয়ে পার্টিকুলারলি ঈদুল আজহার সময় যে একটা ম্যানেজমেন্ট নিয়ে যে সমস্যাটা হয়, একটা শৃঙ্খলা নিয়ে যে সমস্যা হয়, র হাইট ম্যানেজমেন্ট, এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ঈদের আগেই না বসে একটা লং টার্ম, যাতে ওই পার্টিকুলার সময়ে কোনো প্রবলেম না হয়, তাহলে সেটাকে ওই সময়ে যাতে সব চামড়া ঢাকাতে না আসে, যাতে উপজেলা লেভেল হোক, ডিস্ট্রিক্ট লেভেলে প্রিজার্ভ করা যায়, সংরক্ষণ করা যায়, একই সাথে যাতে প্রেশার না পড়ে, প্রাইস যাতে অন্তত শুধু ট্যানারি ওনার্সদের জন্য প্রাইস ঠিক না করে সেটা যদি আমরা লোকাল লেভেলেও কত প্রাইস হতে পারে, অর্থাৎ একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, এবং লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, সিভিল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাদেরকে এনগেজ করা, অথবা ফ্যাক্টরি যারা বড় বড় ফ্যাক্টরি তাদেরকে বলা যেতে পারে যে আপনারা আপনাদের মতো কালেক্ট করেন। অর্থাৎ এটা নিয়েও একটা এভিডেন্স বেসড একটা অ্যাকশন প্ল্যান আমাদের করতে হবে, যাতে গত 2 বছরে যে আমাদের এই যে বিশৃঙ্খল অবস্থার যে সৃষ্টি হয়েছে সেটা যাতে আগামী বছর না হয়, সেটার জন্য আমাদের একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমার মনে হয় এই সেক্টরটা আমাদের অনেক সম্ভাবনাময় একটি সেক্টর। সরকার এটাকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করেছে, সরকার আমরা উন্নয়ন নীতিমালা করেছে 2019 সালে, এবং অনেক চেষ্টা করছে, কিন্তু এটাকে কিভাবে আরো ফাংশনাল করা যায়, এবং যাতে আমাদের যে ইমেজটা বহির্বিশ্বে, আমাদের যে ফরেন মিশন গুলো আছে তারাও যাতে কাজ করতে পারে, আমাদের যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে সেটাকে যাতে আমরা কাজে লাগাতে পারি। এবং আমি মনে করি যে এটার থেকে আমরা অনেক বেশি পরিমাণে ভিয়েতনামের মতো করেই আমরা অনেক বেনিফিট এখান থেকে পেতে পারি, যদি আমাদের কার্যকরী পদক্ষেপগুলো নিতে পারি। এবং সিইটিপি যে কোম্পানির কথা বলা হয়েছে, সেখানে যদি একজন সিইও আনা যায়, হয়তো জার্মানি হতে পারে, ইটালি হতে পারে, বাইরে থেকে, যিনি আসলে চালাতে পারবেন, ভালো ইন্ডিপেন্ডেন্ট নলেজ আছে, সেরকম এক্সপার্টিজ যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা এই সেক্টরকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারি। আমি ধন্যবাদ জানাই ইআরএফকে, এশিয়া ফাউন্ডেশনকে, যারা ডিসকাশন আছে ওনারা হয়তো আরো বলবেন, নাসিম ভাই, শাহিন ভাই, মাহিন ভাই, ওনারা বলবেন, এবং মাননীয় উপদেষ্টাকে কৃতজ্ঞতা জানাই ওনার সময়ের জন্য, ওনার পদক্ষেপ নেওয়ার জন্য। আমি জানি উনি অত্যন্ত আন্তরিক, অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, এবং এটির ধারাবাহিকতা থাকবে, এবং আমরা এটাকে ফলো আপ করতে চাই, বিভিন্ন সময় কোথায় কতটুকু প্রগ্রেস হয়েছে সেরকম আমরা করতে চাই, এবং আমরা ওনাদের সবার সহযোগিতা নিয়ে এই সেক্টরটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর প্যাশন হিয়ারিং। ধন্যবাদ ডক্টর আবু ইউসুফ। আমরা অত্যন্ত চমৎকার তথ্যবহুল এবং বিশ্লেষণ দুটোই প্রবন্ধ উপস্থাপন করা হলো।